তৃণমূল কয়েক কোটি টাকা খরচা করে গোটা বাংলা জুড়ে এটা প্রচার করলো, বাংলার মানুষকে জানালো, ওরাই দায়িত্ব নিয়ে যে শুনুন বাংলায় কিন্তু আমাদের বিরোধী কিন্তু বিজেপি, অন্য কেউ কিন্তু আমাদের বিরোধী নয়। আমরা কেন মনে করি যে বিজেপির থেকে ডেঞ্জারাস ভারতের কোনো দল নয়। অন্য একটা দলের চুরিকে আপনি চুরি বলে চিহ্নিত করতে পারবেন, এদের হাতে যেহেতু আইন আছে, আইন পাশ করে নিল পার্লামেন্টে যে চুরিটা চুরি নয়। চর্চায় লোকসভা নির্বাচন, তারই সঙ্গে প্রচার চলছে জোর কদমে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছে সিপিআইএম নেতা শতরূপ ঘোষকে। তাকে জিজ্ঞেস করবে যে নির্বাচন আসলেই একটা বাইনারি, তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল। 19-এও দেখেছি, 24-এও এর হেরফের হচ্ছে না, কি বলবেন? না, বাইনারি তো পশ্চিমবাংলায় তৈরি করতে পারলে তৃণমূলের একটা সুবিধা। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই যে কদিন আগে তৃণমূলের একটা ব্রিগেড হলো, তো তার জন্য গোটা পশ্চিমবাংলা জুড়ে হোর্ডিং লাগালো। হোর্ডিংয়ের কথাটা হচ্ছে যে তৃণমূলের কি জনগর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। খেয়াল করে দেখবেন ওখানে বিরোধী শব্দটা লেখা আছে গেরুয়াতে। এটা কিন্তু বিজেপি করছে না, তৃণমূল কয়েক কোটি টাকা খরচা করে গোটা বাংলা জুড়ে এটা প্রচার করলো, বাংলার মানুষকে জানালো, ওরাই দায়িত্ব নিয়ে যে শুনুন বাংলায় কিন্তু আমাদের বিরোধী কিন্তু বিজেপি, অন্য কেউ কিন্তু আমাদের বিরোধী নয়। তার কারণটা কি? বাংলায় 30% মুসলিম ভোট, মুসলমান মানুষ বাংলায় 30%। তারা স্বাভাবিকভাবে কখনো চাইবেন না যে বিজেপি জিতুক। এখানে যত খারাপই হোক না কেন অন্য কোনো দল, কিন্তু বিজেপির চেয়ে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। এবং বাংলা হচ্ছে এমন একটা রাজ্য, আমরা এমন একটা সাংস্কৃতিক ঐতিহাসিক উত্তরাধিকার বহন করি। এখানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আছেন, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তাদের যে শ্রীচৈতন্য, তাদের যে এত বছরের একটা লেগাসি, তাতে বাংলার একটা বড় অংশের মানুষ তারা মানে কি বলবো, তারা কট্টর ধর্মনিরপেক্ষ, মানে যাকে বলা চলে যে মানে সেকুলার ফান্ডামেন্টালিস্ট। তারা যাই হোক না কেন, তারা কখনো চাইবেন না কোনো একটা সাম্প্রদায়িক দল এখানে জিতুক। সুতরাং যদি এই বাইনারিকে এখানে বাঁচিয়ে রাখা যায় যে তৃণমূল হারলে কিন্তু বিজেপি চলে আসবে, তাহলেই ওরা চাল চুরি করুক, ডাল চুরি করুক, চাকরি চুরি করুক, বালি চুরি করুক, লোককে ভোট দিতে না দিক, মানে শাহজাহানের বাহিনী সন্দেশখালিতে ওরকমভাবে মহিলাদেরকে পণ্য হিসেবে পার্টি অফিসকে সাজিয়ে তুলুক, মহিলাদেরকে ব্যবহার করে, ওরা যা অত্যাচার যাই করুক না কেন, আলটিমেটলি কিছু মানুষকে এই বলে তাদের ভোটটা ওরা পাবে। দেখুন সবই ঠিক আছে, আমাদের দোষ আছে, ত্রুটি আছে, আমরা চেষ্টা করবো শুধরে নেবার, কিন্তু যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। অতএব বাইনারি তো তৃণমূলের স্বার্থে, কিন্তু এই বাইনারির ফলে কি বাংলার ভালো হচ্ছে? লোকসভা ভোটে বিজেপি কয়েকটা আসন পাওয়া মানেই, আগের বারও যেরকম হলো, বিজেপি যেদিন লোকসভা ভোটে কয়েকটা আসন পাবে সেদিন ঠিক হয়ে যাবে যে পরের বার আবার বিধানসভা ভোটের আগে ওই লেসার ইভিল বলে তৃণমূল ক্যাম্পেন করতে নেমে পড়বে এবং কিছু মানুষের ভোট পেয়ে ওরা আবার পরের বিধানসভাটা পার করে যাবে। সুতরাং এই বাইনারিকে ভাঙতেই হবে। এই বাইনারি না ভাঙলে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে তাড়ানো যাবে না। বাইনারিতে তো বামেরাই পর্যদস্ত হয়েছিল, এবারে পারবে বাইনারি চুরমার করতে? চেষ্টা করছি, যদি মানুষ আমাদেরকে সমর্থন করেন নিশ্চয়ই পারবো। কিন্তু এটা তো দেখা গেছে যে 2019-এর পর থেকে যতগুলো ভোট, ইনফ্যাক্ট 2021-এর ভোটেও হয়তো আমরা কোনো আসন পাইনি বলে অনেকে ওটাকে মানে কি বলবো, মানে একটু দেখতে পাননি বা অনেকে নজর এড়িয়ে গেছে যাকে বলে। কিন্তু 19-এর থেকে 21-এ আমাদের ভোট বেড়েছিল। এবং তারপরে দেখুন 21-এর পরে তারপরে যতগুলো মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে, যতগুলো পঞ্চায়েতের ভোট হয়েছে, পঞ্চায়েত ভোটে বিজেপির পশ্চিমবাংলায় ভোট 40% থেকে 22%-এ নেমে আসলো। আর আমাদের এবং কংগ্রেসের আইএসএফের জোটের ভোট ওটা 10% থেকে 21.5%-এ উঠলো। সুতরাং বিজেপি তো কমেছে, আমরা বেড়েছি। আমরা সাগরদিঘিতে জিতেছি, আমরা বালিগঞ্জে আমরা বিজেপির জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, আমরা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছি। শান্তিপুরেও একই ঘটনা ঘটেছে। আমরা তাহিরপুর মিউনিসিপ্যালিটি আমরা জিতেছি, বিজেপি কোনো মিউনিসিপ্যালিটি বাংলা জিততে পারেনি, আমরা জিতেছি মিউনিসিপ্যালিটি। আমরা এতগুলো পঞ্চায়েত জিতেছি, এরকম সন্ত্রাসের ভোটেও আমরা এতগুলো পঞ্চায়েত জিতেছি। সুতরাং বাইনারি কিন্তু পঞ্চায়েতে এবং ওই মানে পুরসভার ভোটে ভেঙে গেছে। এবার দেখা যাক লোকসভায় কী হয়। এই যে কংগ্রেস, বাম এবং তার সঙ্গে আইএসএফের যে একটা জোট বলছেন, এই যে জোটের যে ধারাবাহিকতা, তার মধ্যে এক বিশাল বিচ্যুতি রয়েছে। এবং এখন দেখা যাচ্ছে যে আইএসএফও কোথাও গিয়ে ছিটকে গেছে, নওশাদের দল ছিটকে গিয়ে এখন শুধুমাত্র বাম কংগ্রেসের সমঝোতা হয়েছে কিছু কিছু জায়গায়। এই ধারাবাহিকতার অভাবে কি মানুষের মধ্যে যে বিশ্বাসের সঞ্চার ঘটেছিল আপনাদের দলকে কেন্দ্র করে বা এই জোটকে কেন্দ্র করে, সেটা কোথাও গিয়ে বিচ্যুতি ঘটে না, সেটা কোথাও গিয়ে বিঘ্ন ঘটে না? দেখুন সব কিছু যদি খুব সুচারুভাবে প্রথম দিন থেকে হয়ে যেত তাহলে নিশ্চয়ই সেটা খুব ভালো হতো, আমি এটাকে কখনো অস্বীকার করবো না। আবার এটাও ঘটনা যে এতগুলো দল, তাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা ইতিহাস রয়েছে। আইএসএফ হয়তো তুলনামূলকভাবে নতুন দল, কিন্তু কংগ্রেস এবং বামপন্থীদের একটা আলাদা ইতিহাস রয়েছে। সুতরাং সব কিছু রকমভাবে স্ট্রিমলাইন হয়ে যাবে, এটা হয়তো হলে ভালো হতো, কিন্তু সবসময় হওয়াটা বাস্তব নয়। কিন্তু আমি এটা অস্বীকার করবো না যে নিঃসন্দেহে হলে ভালো হতো। ইনফ্যাক্ট আমরা চেয়েও ছিলাম যেটা আরেকটু আগে থেকে এগুলো হয়ে যাক, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, যেহেতু মানে কংগ্রেসের একটা সময় লেগেছে আলোচনায় আসতে ইত্যাদি, তো কিছুটা সময় গেছে। কিন্তু মানুষ যদি মনে করেন যে তারা তৃণমূলকে হারাতে যান পশ্চিমবাংলা এবং বিজেপি সরকার পাল্টে বামপন্থীদের অংশগ্রহণে কংগ্রেসের নেতৃত্বে ভারতের বাকি ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে একটা বিকল্প সরকার তৈরি করতে চান, তাহলে মানুষ সেই দলকে, সেই সিম্বলকেই মানুষ ভোট দেবেন। এবং দেখুন এটা একটা ঘটনা যে আমাদের ক্ষেত্রে বলতে পারেন যে দেখুন আমাদের তো কোনো কিছু লুকোনোর ব্যাপার নেই, লুকোচুরির ব্যাপার নেই। আমাদের সাথে আইএসএফের, কংগ্রেসের যা কথাবার্তা হচ্ছে, যা হচ্ছে সবটাই ট্রান্সপারেন্ট।
ট্রান্সপারেন্ট, এখানে কোনো ধান্দাবাজির কোনো যে যার নিজের রাজনৈতিক স্বার্থ তো দেখবেই, কিন্তু তার বাইরে কোনো ধান্দাবাজির ব্যাপার নেই। কিন্তু আপনি এইটাকে কি বলবেন বলুন তো? মানে ধরুন আমি বলছি এই মুকুটমণি অধিকারী বলে লোকটা ৩রা মার্চ ফেসবুকে পোস্ট করলো যে সিএ এর সমর্থনে আমাদের এই সভা হচ্ছে, মোদিজির নেতৃত্বে বাংলায় এবার গেরুয়া ঝড় উঠবে। 7 দিন পরে সে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী। মানে এইটা তো মানে কি বলবো, এটা জোট, এটা কোনো বোঝাপড়া, এটা কোনো রাজনীতি, এটা তো তৃতীয় শ্রেণীর ধান্দাবাজি। তৃতীয় শ্রেণীর ধান্দাবাজির থেকেও খারাপ কিছু। এই যে তাপস রায়, দেখুন তাপস রায় আজকে বিজেপি জয়েন করেছেন বলে আমি তাকে এক কথায় গালাগাল দেবো, খারাপ লোক বলবো তা নয়। আমরা তাপস রায়কে অনেকদিন, আমি তো তাও ঠিক আছে আমি একটু আধটু চিনি, কিন্তু আমাদেরও পার্টিতে যারা সিনিয়র নেতারা রয়েছেন তারা অনেক বছর ধরে তাপস রায়কে চেনেন। আমিও যদ্দূর ওনাকে চিনতাম, উনি খুব ভদ্রলোক, সজ্জন লোক, দেখা হলে অত্যন্ত ভালোভাবে কথা বলেন, এবং উনি যে অসৎ লোক এটা কখনো শুনিনি। মানে তৃণমূলের 2-4 জন যদি সৎ লোক থেকে থাকেন বা নেতা থেকে থাকেন, তার মধ্যে একজন উনি ছিলেন। উনি যখন বললেন যে বিজেপির সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বোঝাপড়া করে চলে, আমরা শুনে ভাবলাম দেখেছো, তাও একটা লোক তো আছে যে মুখ ফুটে কথাটা বললো। গোটা তৃণমূলই বোঝাপড়া করে চলে, অন্য কেউ তো বলতে সাহস পায় না, কিন্তু একটা লোক অন্ততপক্ষে আপরাইট হয়ে কথাটা বললো, বলো আমি এটার বিরোধী। ভালো কথা, বিরোধী। সে এমন বিরোধী, সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করে ফেললো। আমি বলছি এইগুলো যদি রাজনীতি হয়, এগুলো যদি ধান্দাবাজি হয়, কি অর্জুন সিং একটা লোক মঞ্চে বসে আছে, তৃণমূল তার নাম ঘোষণা করবে বলে, মঞ্চে নাম ঘোষণা হলো না, মঞ্চ থেকে নেবে পার্টি অফিসে গিয়ে মমতার ছবি নামিয়ে মোদির ছবি তুলে দিয়ে সে এখন বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেল। তো বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের আইএসএফের তো কোনো ধান্দাবাজির ব্যাপার নেই, আমাদের তো যা আছে পুরোটাই স্বচ্ছ ব্যাপার। মানুষ সেটা জানেন, আমাদের দুর্বলতাও আছে, যদি আমাদের কথাবার্তা ক্লিনচ হতে সময় লাগে, কিন্তু আমাদের লুকোনোর কিছু নেই, আমাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই এখানে, আমাদের কোনো ধান্দাবাজি নেই। তো মানুষ তো ধান্দাবাজিটাকেও দেখছেন, এটাও দেখছেন, তারপর মানুষ বিচার করবেন। আইএসএফের সঙ্গে যাদবপুর নিয়ে একটা দই টানাটানি হলো বামেদের, এবং তারপরেই দেখা গেল যে নওশাদ সেই নিয়ে আর মুখই খুলতে চাইছেন না। তিনি এখন যে সম্পর্কটা কংগ্রেসের সঙ্গে নওশাদের ছিল না কিন্তু বামেদের সঙ্গে ছিল, অনেকে আশা করেছিলেন যে নওশাদের সঙ্গে আইএসএফের সঙ্গে বামেদের একটা জোট দেখা যাবে, সেইটা কেন প্রতিফলিত হলো না তাদের? না, আমরা আশাবাদী হোক, এবং যাদবপুরে আমার ধারণা এটা নওশাদও জানবে যে এখনও পর্যন্ত যে 3 জন প্রার্থীর সৃজনের থেকে যোগ্য এখনও পর্যন্ত যাদের নাম ঘোষণা হয়েছে, নিশ্চয়ই আর কেউ নেই। এটা আমার ধারণা যাদবপুরের বহু মানুষের সঙ্গে নওশাদ নিজেও একমত হবেন। আইএসএফ ভাঙড়ে, ক্যানিংয়ে পঞ্চায়েত ভোটের সময় যে লড়াই করেছে, সেই লড়াইয়ের কোনো তুলনা হয় না। নওশাদ নিজে মানে একা একজন এমএলএ হয়ে যে রকমভাবে তৃণমূলের সঙ্গে চোখে চোখ লেগে লড়ে গেছে, 40 দিন জেল খেটেছে, তারপরেও ওকে হাজার রকমভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে, হুমকি দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রলোভনেরও দেওয়ারও চেষ্টা করা হয়েছে। কোনো কিছুর কাছে হেরে না গিয়ে যেভাবে লড়াই করেছে তা আমাদের সবাইকে গর্বিত করেছে। আমি যতদূর জানি নওশাদও সৃজনকে খুব পছন্দ করে, সৃজনও নওশাদকে খুব পছন্দ করে, এবং প্রশ্নটা এখানে ব্যক্তি সৃজন, ব্যক্তি নওশাদেরও নয়। নওশাদও নিশ্চয়ই চাইবে যে বামপন্থীরা এখানে জিতুক। বাকি আমাদের যা কথাবার্তা, যেখানে যা হওয়ার, আমরাও চাই যে আইএসএফ যেখানে যেখানে লড়াই করবে সেখানে ভালো ফলাফল করুক, সেই সমর্থন করার জন্য। আপনারাও সেখানে প্রার্থী দিয়েছেন, নওশাদরাও সেখানে প্রার্থী দিয়েছেন, আপনারা ভালো না, আমরা সেই কারণেই বলছি না, যেখানে আমাদের প্রার্থী আছে সেখানে তো আমরা চাইবো আমরা ভালো ফল করি, কিন্তু যেখানে আমরা এখনও চাই এবং আমরা আশা করছি সেটা হবেও, বেশ কিছু কেন্দ্র থাকবে যেখানে আইএসএফ লড়াই করবে, এবং আমরা চাইবো যে সেই কেন্দ্র থেকে আইএসএফ জিতুক। আমরা তো সেই কারণেই তো, আমরা তো তাহলে প্রথম দিনই 42 জন প্রার্থী ঘোষণা করে দিতে পারতাম, আমরা সেটা চাইনি বলেই তো। রাজনৈতিক মহলে তো এও খবর যে বামেরা 42টা কেন্দ্রে একা লড়াই করতে পারছে না বলে বাকিদেরকে টানছে। হ্যাঁ, সে কার কোথায় কী খবর সে কি আমি বলতে পারবো না, কিন্তু আমি একটা কথা বলি এখানে, যে পশ্চিমবাংলার মধ্যে একটা রাজ্য যেখানে একদল লোক মানে প্রেস কনফারেন্স করে বাড়িতে মিডিয়া ডেকে বলে যে আমি প্রার্থী হতে না পেরে বিছানা ভিজিয়ে ফেলেছি, সেই রাজ্যে আর যাই হোক না কেন প্রার্থীর অভাব হয় না কখনো। সুতরাং ওই নিয়ে চিন্তা করবেন না। কিন্তু কথাটা হচ্ছে যে বামপন্থীরা চায় সমস্ত মানুষ যারা কিনা একটা বিকল্প রাজনীতি, বিকল্প অর্থনীতি আমাদের দেশে তৈরি করতে চান, যারা কিনা একটা সৎভাবে, দেখুন একটা সরকার আসবে, তারা 10টা কাজ করতে পারবে, 2টো কাজ করতে পারবে না, সেটা আলাদা জিনিস, কিন্তু চুরি করবে, ডাকাতি করবে, মানুষের ওপর অত্যাচার করবে, এই দিনটাকে শেষ করে একটা নতুন দিন আসুক। যারা যারা চান তাদের সবার ভোট এক জায়গায় পড়ুক। সেই কারণেই তো আমরা বহু আসনে না লড়ে আমরা চাইছি কংগ্রেস সেখানে লড়ুক, কংগ্রেস বহু আসনে না লড়ে আমাদেরকে সমর্থন করছে। এই যে মুর্শিদাবাদ, আমরা সবাই জানি কংগ্রেস ওখানে এত শক্তিশালী, তাও অধীর চৌধুরী কার্যত, আমরা ঘোষণা করার আগে অধীর চৌধুরী সেলিমদার নাম কার্যত ঘোষণা করে দিয়েছিলেন যে মোহাম্মদ সালিম এখানে লড়াই করবেন। সুতরাং এই ইচ্ছে কিন্তু নওশাদের মধ্যেও আছে। আমি তো নওশাদকে আজকে থেকে চিনি, অনেক দিন ধরে আমরা চিনি, এটা কিন্তু নওশাদও চান, এটা আইএসএফের বাকি নেতারাও চান। এবার নিশ্চয়ই সবাই তার দলের স্বার্থ দেখবে, কর্মীদের একটা ইচ্ছে সেন্টিমেন্ট আছে সেটাকে দেখবে, দেখে সব মিলিয়ে আমরা
110 ভাগ আশাবাদী এবং সবাই এটা জানেন এই প্রশ্নে সিপিএমের অন্ততপক্ষে আন্তরিকতার কোনো খামতি নেই। সিপিআইএম চায় এই সবাইকে একটা জায়গায় এনে লড়াই করতে এবং আমরা চাই আমরা সেটা করতে, আমরা আশা করছি আমরা সেটা করতে পারবো। এই যে লোকসভা নির্বাচন কেন্দ্রের ইস্যুতে ভোট হবে এরকম বারংবার কথা শোনা যায়, কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে দেখা যাচ্ছে বারংবার যে এখানকার যে এত ইস্যু রয়েছে এগুলোই চাগার দিচ্ছে এবং এগুলো নিয়ে আপনারা কথা বলছেন। কেন্দ্রের ইস্যু নিয়ে এখানে ভোট হবে বলে মনে হয়? হওয়া উচিত, কিন্তু দেখুন একটা এটাও ঘটনা যে আমি যদি একটু লোকসভা ভোট থেকে সরে গিয়ে আপনাকে বলি, একটা সময় আমরা দেখেছি, আমরা তখন আমাদের 17-18 বছর বয়স, যখন ইরাকের যুদ্ধ হচ্ছে কলকাতা উত্তাল হয়ে গেছে সেই যুদ্ধের বিরুদ্ধে। আজকে গোটা পৃথিবীতে মানে এটাই ছিল মানে বাঙালির চেতনা, মানে যে তোমার নাম আমার নাম ভিয়েতনামের দিন থেকে শুরু করে ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ থেকে শুরু করে যখন গোটা পৃথিবীতে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এমনকি আমেরিকাতে বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, এখানে মানুষ ঝাঁপিয়ে পড়েছে রিলিফ তুলে আমেরিকায় পাঠানোর জন্য, তাও ঘটেছে। সুতরাং সেই কিউবার জন্য রিলিফ তোলা হয়েছে, কিন্তু সেই রাজ্যে আজকে আপনি সন্ধ্যাবেলা টিভি খুলুন, আপনি প্যালেস্তাইনের যুদ্ধ ছেড়ে দিন, আপনি ওখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ছেড়ে দিন, এমনকি আমাদের দেশে আজকে উত্তরপ্রদেশে কোনো একটা ঘটনা ঘটলো, কোনো দলিত মানুষের ওপর অত্যাচার হলো, কোথাও গুজরাটে একটা কোথাও কোনো অন্যায় হলো, অন্য রাজ্যে কিছু একটা হলো, এই এত বড় একটা কর্পোরেট স্ক্যাম ইলেকট্রাল বন্ড নিয়ে, মানে একেবারে কেন্দ্র সরকারের হাতে আইন আছে বলে ওরা ঘুষ খাওয়াকে আইনি করে ঘুষ খাচ্ছে, খেয়ে দেশের মানুষের স্বার্থকে বিক্রি করে দিচ্ছে, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নেই। তার কারণটা কি? আজকের খাটের তলা থেকে টাকা বেরিয়েছে, কালকে ওর আলমারি মাথা থেকে টাকা বেরিয়েছে, তারপরের দিন ও ওখানে বোম মেরে 4টে লোককে মেরে ফেলেছে। মানে তৃণমূল চুরি করে ডাকাতি করে এমন একটা রাজ্য তৈরি করেছে, এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, এবং স্বাভাবিক কথা আমরাও সাংবাদিকদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, যারা চ্যানেল হেড আছেন এদের, আপনারা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেন না কেন? দেশে আমাদের এত কিছু খারাপ হচ্ছে, এত কিছু নিয়ে আলোচনা করেন না কেন? বলে কী করবো, একটা যদি রাজ্যে যদি মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা বেরোয়, সেই দিন সন্ধ্যেবেলা অন্য রাজ্য নিয়ে কখনো আলোচনা করা যায়? সেটা নিয়ে আলোচনা হবে। সুতরাং আমাদের তো তৃণমূলের মতো এরকম একটা কী বলবো, এরকম একটা মানে নেগেটিভ শক্তি আসার ফলে বাঙালির তো চিন্তা চেতনার পরিসরটাকেই এরা হচ্ছে মানে বাধ্যতামূলকভাবে সীমাবদ্ধ করে দিয়েছে। কিন্তু তাহলেও এটা ঘটনা যে আমাদের আগামী 5 বছর দেশ কেমনভাবে চলবে এটা ঠিক হবে দেশের ভোটে। সুতরাং দেশের ইস্যুকে বাদ দিয়ে লোকসভা ভোট হওয়াটা উচিত নয় বলে আমরা মনে করি। বামেরা সিএ এর বিরোধিতা করেছে, অন্যদিকে তৃণমূলও সিএ এর বিরোধিতা করেছে, একসাথে আসবে এই একটা বিষয় নিয়ে? আপনি বাম তৃণমূল ছাড়ুন, বিজেপি তো বিরাট সমর্থন করেছে। কোনো বিজেপি নেতাকে পেয়েছেন, 2 সপ্তাহ হয়ে গেল লাগু হয়েছে, কোনো বিজেপি নেতাকে পেয়েছেন যে সিএর জন্য অ্যাপ্লাই করেছে, যারা একদিন ধরে পাবলিককে বার খাওয়ালো? দেখেন না কোন হরিদাস পাল অ্যাপ্লাইটা করে, জগন্নাথ সরকার অ্যাপ্লাই করেছে, শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেছে, ওদের অসীম সরকার গান গেয়ে গিয়ে নাচন গোদন করে সিএ করতেন, অ্যাপ্লাই করেছেন। কে অ্যাপ্লাইটা কোন বিজেপি নেতা করেছে? ভাই লোককে না বার খাইয়ে গাছে তুলতে সবাই পারে, যখন সত্যি সত্যি সময়টা আসে তখন বোঝা যায় কত ধানে কত চাল। যে কথা আমরা একদিন ধরে বলে এসেছিলাম যে সিএ কাউকে নাগরিকত্ব দেওয়ার আইন নয়, কে উদ্বাস্তু, কে ওপার বাংলা থেকে আসা পরিবার তাকে চিহ্নিত করার আইন। আপনি যে মুহূর্তে পোর্টালে অ্যাপ্লাই করবেন আপনি চিহ্নিত হয়ে যাবেন যে আপনি ওপার বাংলা থেকে এসেছেন, আপনি ভারতের পুরনো নাগরিক নন, আদি বাসিন্দা নন, আপনাকে চিহ্নিত করে নেবে ভারত সরকার। আমরা এতদিন ধরে বলে এসেছিলাম, আমরা যে মিথ্যে বলিনি সেটা প্রমাণ হচ্ছে একটা বিজেপি নেতা অ্যাপ্লাইটা করেনি বলে। নাহলে আজ যদি শান্তনু ঠাকুর কী হবে জানেন, শান্তনু ঠাকুর যদি সিএতে অ্যাপ্লাই করে না, তাহলে ওকে স্বীকার করতে হবে না, দাঁড়াতে তো পারবে না এখন ছেড়ে দিন। এইবার একদিন একজন নন ইন্ডিয়ানকে ইন্ডিয়ার পার্লামেন্টের ল মেকার করেছিল বিজেপি, এটা বিজেপিকে স্বীকার করতে হবে। একটা লোক অসীম সরকার যে ভারতের নাগরিক নয়, সে যদি আজ মানে উনি, আমরা মনে করি অসীম সরকার ভারতের নাগরিক, কিন্তু উনি যদি আজ ডিক্লেয়ার করেন যে আমি সিএ চাই, তার মানে কি আমি ভারতের নাগরিক নই? উনি যদি অ্যাপ্লাই করেন তার মানে যিনি ভারতের নাগরিক নন তিনি ভারতের একটা বিধানসভা এমএলএ হয়ে গেছেন। যেখানে ভারতের আপনি যদি নমিনেশন ফর্ম ফিল আপ করেন, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, ইলেকশনে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে ভারতের নাগরিক হতে হবে, প্রথম কন্ডিশন, তারপরে অন্য সব কিছু। এদেরকে স্বীকার করতে হবে। 200টা মামলা চলছে ঐশী এখন সিএ এর বিরুদ্ধে। একটা মামলা যদি ধরুন রায় হলো যে এটা বাতিল, কি হবে? আমও যাবে ছালাও যাবে। যে লোকটা অ্যাপ্লাই করেছে তার সিএ তো তার তো নাগরিকত্ব পাওয়া হবে না, মাঝখান থেকে তার একটা ডিক্লেয়ার করে দেওয়া হয়ে গেছে অলরেডি যে আমি নাগরিক নই, ভাই আমাকে সিএ দাও, আমও যাবে ছালাও যাবে। মাঝখান থেকে মানে তার অস্তিত্ব, ভারতে তার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে। আচ্ছা আজকে বিজেপির গভর্নমেন্ট আছে, যদি এবার লোকসভা ভোটের পর অন্য গভর্নমেন্ট আসে, ধরুন আমি ধরে নিলাম এবার বিজেপি জিতে, যদি পরের বার অন্য কেউ আসে, তারপরের বার অন্য কেউ আসে, যদি 10 বছর পরে 20 বছর পরে অন্য কেউ আসে, আজকে যদি আমি সিএতে অ্যাপ্লাই করি, আমি তো ভারতকে এই কথা বলে দিলাম, কেন্দ্রের সরকারের কাছে এটা আমার স্বীকারোক্তি চলে গেল যে আমি ভারতের নাগরিক নই। আজ থেকে 20 বছর পরে যদি অন্য কোনো সরকার এসে আমার সেই স্বীকারোক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে আমি ভারতে এই প্রকল্পের আওতায় থাকতে পারবো না, আমার ভোট দেওয়ার অধিকার থাকবে না, আমার সম্পত্তির অধিকার থাকবে না, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, আমার যা সম্পত্তিটা সরকার হচ্ছে ওটাকে বাজেয়াপ্ত করে নেবে, 20 বছর পরে যদি এটা হয় কে গ্যারান্টি দেবে?
আমার বাবা যদি আজ অ্যাপ্লাই করে, আমার বাবার আমার নামে রেখে দেওয়া সম্পত্তি যদি 20 বছর পরে ভারতের সরকার তখন বলে যে এর বাবার রেখে দেওয়া সম্পত্তি, তো ওর বাবা তো ভারতের নাগরিক ছিল না, সুতরাং ওই সম্পত্তি ভারতের রাষ্ট্র সম্পত্তি, ওটা ওর ব্যক্তিগত সম্পত্তি নয়, কে নেবে? প্রশ্নটা এখানে আমরা বলে এসেছিলাম তার নয়, কোন বিজেপি নেতা যারা একদিন ধরে লোককে গাছে তুললো, দেখুন কোন বিজেপি নেতা সিএর জন্য ফর্মটা ফিল আপ করেছে। এই যে ইলেকট্রাল বন্ড এই নিয়ে যখন কথা হচ্ছে, দেখুন কেন্দ্রীয় স্তরে বিশাল তরজা চলছে এই বিষয়টা নিয়ে। অর্থমন্ত্রীর স্বামী তিনি বলে দিচ্ছেন যে এটা সবথেকে বড় একটা দুর্নীতি সংগঠিত হয়েছে। এটা নিয়ে প্রথম থেকে সিপিআইএম একমাত্র দল যারা এই ইলেকট্রাল বন্ডে টাকা নেয়নি। এর সঙ্গে সঙ্গে এই যে মানুষকে এই বিষয়টা বোঝানো, কিভাবে বোঝাবেন ইলেকট্রাল বন্ডের দেখুন, আমাদের বোঝানোর বিষয় না, মানুষ আমরা বেশি বুঝি, মানুষ কম বোঝেন এমন তো নয়, মানুষ সব দেখতে পাচ্ছেন। দেখুন, মোদি বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, পরে দেখা গেল ইলেকট্রাল বন্ড করে নিজেও খেয়েছেন, তৃণমূলকেও খাইয়েছেন, তৃণমূলকেও খেতে দিয়েছেন। এবং যে কথাটা বারবার করে বলা হয়, আমরা বামপন্থী প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিতে বলেছিল, আপনারা নেননি কেন? না, কারণ আমরা ওই পাপের টাকা স্পর্শ করবো না। দেখুন, যে হাতে লাল পতাকা ধরেছি সে হাতে আমরা পাপের টাকা ধরবো না, তার জন্যই আমরা কমিউনিস্ট পার্টি করি এবং আমরা লড়াই করে গেছি। আমাদেরও কেরালায় সরকার আছে, আমরাও ত্রিপুরায় প্রধান বিরোধী দল ছিলাম, আমাদেরও পশ্চিমবাংলায় একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক প্রেজেন্স ছিল, আমাদেরও দেশের পলিসি মেকিংয়ে 4টে কথা বলার জায়গা রয়েছে। যদি আমরা ওরা 100 টাকা নিলে আমরা যদি 10 টাকা নিতাম, তাহলে অনেক কর্পোরেট খুশিও আমাদের পার্টি অফিসে টাকা দিয়ে যেত। আপনাকে আমি একটা কথা বলি, এই যে টাটা ফাটা এত কথা বলা হয়, তো 2006 তো সিঙ্গুরের প্রজেক্টের জন্য ওদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল। 2005 সালে এই টাটা গোষ্ঠী ঠিক করেছিল ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে এবং জাতীয় দল যারা বিশেষ করে তাদেরকে তাদের প্রেজেন্স অনুযায়ী পার্লামেন্টে ওরা একটা করে কর্পোরেট ডোনেশন দেবে। আমাদের পার্টি অফিসে 25 লাখ টাকা চেক পাঠিয়েছিল 2005 সালে, 25 লাখ টাকা, মানে আজকে 1 কোটি টাকার কাছাকাছি বা তার বেশিই হবে, বেশি বই কম না। 25 লাখ টাকার চেক আমরা সেদিন ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে কর্পোরেটের হয়ে আমরা কাজ করবো না। সিঙ্গুরে কারখানাটা করতে চেয়েছিলাম সিঙ্গুরের ছেলেমেয়েরা চাকরি পাবে বলে, টাটার কাছ থেকে পয়সা খেয়ে করতে চাইনি, ওই চেক আমরা ফেরত পাঠিয়ে দিয়েছিলাম তার আগে। সুতরাং আমরা চিরকাল এটার বিরোধী। কিন্তু যে কথাটা আমরা বলে এসেছি, একটা সময় দেখবেন বিশেষ করে 92 সালের পর থেকে, যবে থেকে নিউলিবারাল ইকোনমি তৈরি হলো, এটা তো খালি একটা ইকোনমিক অর্ডার নয়, এটা তো একটা সোশ্যাল অর্ডার, একটা সামাজিক একটা কী বলবো, একটা ভ্যালু সিস্টেম নতুন নির্মাণ করা শুরু হলো। একটা কথা দেখবেন বিশেষ করে তারপর থেকে শোনা যায়, এটা চুরি ফুরি অত কোনো ব্যাপার না, নেতা তো 2 পয়সা চুরি করবেই, যে যত বড় দল সে তো কর্পোরেটের কাছ থেকে টাকা নেবেই, এ তো অসুবিধা কী আছে, তুমি তোমারটা পাচ্ছ কি না দেখো, তোমার চুরি নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু আজকে প্রত্যেক দিন এটা প্রমাণিত হচ্ছে, দুর্নীতি আমাদেরকে সরাসরি এফেক্ট করে। নেতার মতো চুরি করছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, এটা হয় না কখনো। যদি গার্ডেন রিচে ববি হাকিম বেআইনি বিল্ডিং করতে দিয়ে থাকে তাহলে মানুষের প্রাণ যায়। আর মোদি যদি ইলেকটোরাল বন্ডের নামে টাকা খেয়ে কোনো কোম্পানিকে জাল ভ্যাকসিন বাজারে আনার অধিকার দিয়ে থাকে, তার মানে কি, একজন বাবা একজন মা তার সন্তানকে হাতে করে নিয়ে গিয়ে সন্তানের শরীরে বিষ ঢুকিয়েছে। দোষটা তার বাবা মার নয়, যে সন্তানকে জন্ম দিয়েছিল, পৃথিবীতে এনেছিল, সেই সন্তানকে বিষ খাইয়েছে তার বাবা মা। তার কারণটা হচ্ছে ভারত সরকার তাকে বলেছিল যে এইটা ওষুধ, বিষকে ওষুধ বলে চালিয়েছিল। কেন না, মোদি ডোনেশন নিয়েছে বলে, মোদি টাকা খেয়েছে বলে, বিজেপি টাকা খেয়েছে বলে। এবং একটার পর একটা এরকম উদাহরণ দিয়ে যাওয়া যায়। গোটা ভারতে জিনিসপত্রের দাম বেড়েছে কেন? কেননা তারা যে 10 টাকা যদি আমাদের কাছ থেকে কামিয়ে থাকে, 5 টাকা বিজেপিকে ইলেকশন ফান্ডে দিয়েছে। মানে বেআইনিভাবে হাইওয়ে টেন্ডার দেওয়া হয়েছে, জাল সাপ্লাই মেটেরিয়াল দিয়ে হাইওয়ে বানানো হয়েছে। যেখানে সুড়ঙ্গ হওয়ার কথা নয় পাহাড় কেটে, সেখানে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সেই সুড়ঙ্গ ভেঙে পড়ে মানুষ আটকে পড়েছে। কেন না, সেই কোম্পানির কাছ থেকে মোদি টাকা খেয়ে ওই অ্যাপ্রুভাল দিয়েছে। এখন এদের হাতে আইন আছে। কেন বিজেপি, আমরা কেন মনে করি যে বিজেপির থেকে ডেঞ্জারাস ভারতের কোনো দল নয়। অন্য একটা দলের চুরিকে আপনি চুরি বলে চিহ্নিত করতে পারবেন, এদের হাতে যেহেতু আইন আছে, আইন পাস করে নিল পার্লামেন্টে যে চুরিটা চুরি নয়। আজকে আপনার কাছ থেকে আমরা আপনার মোবাইল ফোনটা কেড়ে নেব, ওইটাকে ছিনতাই বলে। আর যদি আমার হাতে আইন থাকে, আমি যদি এটাকে আইনি স্বীকৃতি দিয়ে দিই যে কারোর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়াটা কোনো অপরাধ নয়, তাহলে আমি আপনার থেকে ফোনটা ছিনিয়ে নিলে সেটাকে কেউ ছিনতাই বলতে পারবে না। মোদির হাতে এই সরকারি ক্ষমতাটা ছিল, বিজেপির হাতে এই সরকারি ক্ষমতাটা ছিল। সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে ওরা চুরিকে লিগালাইজ করেছে, করে নিজেরা চুরি করেছে এবং তৃণমূলের মতো দলকে চুরি কাজ করতে সাহায্য করেছে। এবং আপনারা খবর নিয়ে দেখুন, যে সময় তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডে টাকাগুলো পেয়েছে, আমি তো বলবো এক অর্থে দেখতে গেলে বিজেপির থেকে বেশি টাকা তৃণমূল পেয়েছে। 302খানা এমপিওয়ালা পার্টি 1600 কোটি টাকা পেয়েছে। আর এখানে না বোধহয় 16,000 কোটি টাকা, কত টাকা, অত কোটি মনেও থাকে না। আর এদের ওই 22 জন এমপিওয়ালা পার্টি যা টাকা পেয়েছে, তো প্রপোর্শনেটলি বিজেপিকে বহু গুণে ছাপিয়ে গেছে তৃণমূল। আর আপনারা হিসেব করে দেখুন, যখন তৃণমূল এই টাকাগুলো পাচ্ছে, সেই সময় তৃণমূল কখনো ত্রিপুরায়, কখনো গোয়ায়, কখনো মেঘালয়ে গিয়ে বিজেপির হয়ে ভাড়া খাটছে। এগুলো কি এমনি এমনি হয়?
এগুলো এগুলো মানে দুয়ে দুয়ে চার করতে পারি না, মানুষ করতে পারে না। সুতরাং এটা মানুষকে বোঝানোর কিছু নেই, মানুষ সবই দেখছেন, জানেন, তাদেরও বিবেচনা আমাদের থেকে বেশি বই কম না, নিশ্চয়ই তারা এটাকে বিচার করে সিদ্ধান্ত নেবেন। দলে দলে দেখা যাচ্ছে যে টিকিট না পেয়ে অভিমান, এবং তারই সঙ্গে বামেদের তরুণ ব্রিগেড আবার লোকসভা নির্বাচনে ময়দানে নেমেছে। শতরূপ কি মনোনয়ন না পেয়ে অভিমান? না দেখো, আমাদের পার্টিতে এমন একজনও নেই যিনি ভোটে প্রার্থী হওয়ার জন্য রাজনীতি করেন, এমন একজনও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন না যে 294টা আসনে আমি প্রার্থী, সিপিআইএমের আমাদের প্রত্যেকজন পার্টি সদস্যই 294টা আসনের প্রার্থী, আমরা প্রত্যেকেই 42টা লোকসভা আসনের প্রার্থী। ওই কালচার নিয়ে আমরা কমিউনিস্ট পার্টি করতে শিখিনি। এগুলোকে যে কারণে না, এগুলোকে দেখলে আমাদের বিবমিশা হয়, আমরা মানে ভাবতে পারি না। মানে অনেক সময় না কোনো লোক আগে কি ছিল, মানে ভেতরে তার যদি একটা মনে করুন তার ধান্দাবাজি আছে, কি তার একটা মানে কি বলবো, একটা অন্যায় লোভ আছে, সে জানতো যে এটা আমার ধান্দাবাজি, এটা লোভ, এটা মুখ ফুটে বলতে নেই। এখন কি হয়েছে, মানে এরা না মানে নিজেরা কীরকম অকপটে বলেও দেয় যে আমি ধান্দাবাজি, আমি লোভী, কোনো লজ্জাও নেই কোনো। বলছি বাবুল সুপ্রিয় প্রেস কনফারেন্স করে বলছে আপনি বিজেপি ছাড়ছেন কেন, মন্ত্রী রাখেনি বলে। আপনি তৃণমূলে যাচ্ছেন কেন, মন্ত্রী করবে বলেছে বলে, প্লেয়িং 11-এ থাকতে চাই। বলছি আজ থেকে 15 বছর আগে কেউ যদি প্রেস কনফারেন্স করে বলতো যে আমাকে মন্ত্রী করবে বলে আমি ওই দলে যাচ্ছি, আর মন্ত্রী রাখিনি বলে এই দল ছাড়ছি, ওই দিন তার পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যেত। অর্জুন সিংও বলেছেন যে আমি সংসদ থাকতে চাই। ও ওখানে গিয়ে আজকে পার্থভৌমিক সম্পর্কে যে বলছে যে কথাগুলো, যে পার্থভৌমিক শাহজাহানকে দিয়ে নৈহাটিতে জমি কিনিয়েছে, ব্যবসায় আছে, বলতো যদি ও তৃণমূলের প্রার্থী হতো, হয়তো পার্থভৌমিক তো ওর ইলেকশন এজেন্ট হতো। তাহলে অর্জুন সিং যদি ব্যারাকপুর, পৃথিবীর প্রথম অর্জুন, সে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে। সুতরাং এই ধরনের ধান্দাবাজি না, মানে এইগুলো না এদেরকেই মানায়। একজন তরুণ রাজনীতিক হিসেবে বিষয়টাকে কিভাবে দেখেন? বাংলা রাজনীতির অধঃপতন, বাংলা রাজনীতির একটা অংশের অধঃপতন, কিন্তু মানে এরাই তো গোটা বাংলা রাজনীতির স্পেকট্রামকে রিপ্রেজেন্ট করেন। আমাদের যারা রেড ভলেন্টিয়ার আছে তারাও তো বাংলা রাজনৈতিক কর্মী, তারা তো কেউ এরকম নয়। আমি বলছি তৃণমূলেও এরকম অনেক কর্মী আছে যারা কিনা মানে যখন 2021 একটা হাওয়া উঠেছে যে এবার বিজেপি আসতে পারে, তৃণমূল হেরে যেতে পারে, 2016 যখন হাওয়া উঠেছিল যে এবার বাম কংগ্রেস জোট আসতে পারে, তৃণমূল হেরে যেতে পারে, তখনও তারা বুক ঠুকে তৃণমূল করেছে, তৃণমূলের সাধারণ কর্মী। তারা তো সবাই এরকম নন। আমাদের খারাপ লাগে এই তৃণমূল কর্মীগুলোর জন্য। ধরুন রানাঘাটের একজন তৃণমূল কর্মী, তার কিন্তু মুকুটমণি অধিকারীর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই লোকটা তোমার শত্রু, তাই এই লোকটাকে তারা শত্রু ভেবেছে। বিশ্বজিৎ ওই কী নাম, বিশ্বজিৎ দাস বোধহয়, ওদিকে কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে এই সুজাতা খান, এই যখন কীর্তি আজাদ বিজেপির এমপি ছিল, শত্রুঘ্ন সিনহা, এরা কিন্তু কেউ এদের ব্যক্তিগত শত্রু না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এরা তোমার শত্রু, তাই এরা মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মিটিং করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, গালাগাল দিয়েছে। ভোটের 7 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন শোনো এ তোমার প্রার্থী। 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যাকে গালাগাল দিয়েছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তার হয়ে দেওয়াল লিখতে হবে। আমাদের তো তৃণমূলের খালি নেতাগুলো না, তৃণমূলের এই কর্মীরাও কিন্তু বাংলার রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার, এবং তারা কিন্তু এরকম নন। বিজেপি সাধারণ কর্মীরা এরকম নন, বিজেপির কতগুলো নেতা ধান্দাবাজ হতে পারেন। সুতরাং আমরা কখনো মনে করি না যে এটা সামগ্রিকভাবে রাজনীতির অধঃপতন। নিশ্চয়ই একটা অংশের অধঃপতন, এটা দুর্ভাগ্যজনক যে সেই অংশটা এখন সবচেয়ে সামনে আছে রাজনীতিতে। আর এই যে লোকসভা নির্বাচন আসছে, আপনার দলের হয়ে কি বার্তা দেবেন আপামর বঙ্গবাসীর জন্য? দেখুন, আমরা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কি মোদির মতো বলবো না যে বাংলা থেকে 42টা আসন আমরা পাবো। আমরা জানি বাংলার বহু আসনই আমরা জিতবো না, হয়তো আমাদের ভোট বাড়বে, লড়াই হবে, কিন্তু আমরা এটাও জানি যে বাংলার কিছু আসন আমরা জিতবো বা জিততে পারি যদি মানুষ আমাদেরকে আশীর্বাদ করেন। এবং তার সঙ্গে ত্রিপুরা, কেরালা, রাজস্থান, বিহার, তামিলনাড়ু মিলিয়ে আমরা আরও কিছু আসন নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাই। যদি আমরা পার্লামেন্টে যাই, দেখুন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2019 সালে রাম মন্দির তৈরি হওয়ার, ওরা রাম মন্দির তৈরি করেছে। এই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সমকাজে সমবেতনের, আজ অব্দি তৈরি হলো না। কোনো সেক্টর নেই ভারতে যেখানে আজ পার্মানেন্ট চাকরি বলে কিছু আছে। 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা চাকরি পেলে একটা মানুষ ভাবে বোধহয় আমি আকাশের চাঁদ হাতে পেয়েছি, স্বর্গ পেয়েছি। সত্যি আজকের দিনে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা একটা মানুষের ঘর চলে, সংসার চলে। কিন্তু আপনি বেসরকারি ছেড়ে দিন, এমনকি সরকারি চাকরির নামে এখন কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ, রেলে, আইআরসিটিসির মাধ্যমে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ, আপনার পোস্ট অফিসে, ব্যাংকে, যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল লোক নিয়ম। আপনি রাজ্য সরকারে আসুন, পুলিশে সিভিক ভলেন্টিয়ার, স্কুলে প্যারা টিচার, কলেজে পার্ট টাইম লেকচারার, পঞ্চায়েতে, পুরসভায় গ্রুপ ডি স্টাফ, কন্ট্রাকচুয়াল লোক দিয়ে দেশ চলছে। সরকারি দপ্তরে ইন্টার্নশিপ। আমরা চাই সমকাজে সমবেতনের যে আইন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল,
এরা সুপ্রিম কোর্টের রায়, রাম মন্দিরের রায়কে লাগু করেছে, আমরা সমকাজে সমবেতনের রায়কে লাগু করতে চাই। যে ছেলেটা, যে মেয়েটা যে হয়তো সুইগি জোম্যাটোতেও কাজ করছে, ডেলিভারির কাজ করছে, গিগ ওয়ার্কার হিসেবে কাজ করছে, যে আজকে কন্ট্রাকচুয়াল কাজ করছে, তারও যেন কাজের একটা ফিক্সড ওয়ার্কিং আওয়ার থাকে, তার যেন একটা চাকরির একটা নিরাপত্তা থাকে, শরীর খারাপ হলে তার যেন একটা মেডিক্লেম থাকে, রিটায়ারমেন্টের পরে তার যেন একটা পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট থাকে, একটা কাজের সঠিক রেমুনারেশন এবং সঠিক ডিগনিটি অফ ওয়ার্ক যেন সবার থাকে। আমরা জিতে গেলে 650 টাকা অন্তত পক্ষে দৈনিক মজুরি আমরা করতে চাই, পার্লামেন্টে দাঁড়িয়ে কাজ আমরা করতে চাই। যদি নতুন সরকারে অংশগ্রহণ করার সুযোগ আসে, সেই সরকারই কাজ করতে চায়। 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা বামফ্রন্ট পশ্চিমবাংলায় করেছিল। যখন আমরা পার্লামেন্টে 62 জন এমপি, 61 জন এমপি গেছিলাম, প্রথম ইউপিএ গভর্নমেন্টের আমলে এটা গোটা দেশ জুড়ে চালু করেছিলাম। এইবার সুযোগ পেলে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা করতে চাই, 12 ক্লাস পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ছেলে মেয়েদের জন্য। 100 দিনের কাজ আমরা শুরু করেছিলাম, 100 দিনের কাজকে বিজেপি তৃণমূল মিলে শেষ করেছে, লোকে টাকা পায় না। আমরা 100 দিনকে 200 দিন, 200 দিনকে 365 দিন আমরা করতে চাই। এই কাজগুলোকে করার জন্য যদি মানুষ আমাদেরকে একটা কণ্ঠস্বর দিয়ে পার্লামেন্টে পাঠান, যদি সৃজন দীক্ষিতা হতে পারে, সব্যসাচী হতে পারে, আমাদের সেলিমদা হতে পারেন, সুজনদা হতে পারেন, তারা দেবরাজ হতে পারে আমাদের জলপাইগুড়ির, তারা যদি এই দায়িত্ব নিয়ে পার্লামেন্টে যেতে পারে, তাহলে তারা গিয়ে পার্লামেন্টে এই কাজগুলো করতে চায়। মানুষ আমাদেরকে চেনেন, জানেন, মানুষ জানেন যে আমরা জিতে গিয়ে, আর যাই হোক না কেন, আমরা হিন্দু মুসলমান গরু ছাগল করব না, আর আমরা কর্পোরেটদের কাছ থেকে ঘুরপথে রাতের অন্ধকারে টাকা খাবো না। আমরা এই কাজগুলো করার চেষ্টা করব, হয়তো 4টে করতে পারবো, হয়তো 2টো করতে পারবো না, কিন্তু আমরা সব মানুষের জন্য এই কাজগুলো করতে চাই। মানুষ যেন আমাদেরকে সেই সুযোগটা দেন, আমরা মানুষের কাছে আবেদন করছি। কেন্দ্র থেকে রাজ্য বিভিন্ন বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলেন বাম নেতা শতরূপ ঘোষ। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, দ্য ওয়াল, কলকাতা।